হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। হ্যাঁ, বেশ কিছুদিন আগে হয়ে গেল তোমাদের রেলওয়ে আরপিএফ কনস্টেবল এক্সাম, ঠিক আছে? তার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, সেই অ্যান্সার কি থেকে বাছাই কিছু প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটে তুলে এনেছি। চলো আজকে ফার্স্ট প্রশ্নটাকে দেখে নিই। কী বলেছে দেখো, 7জন ব্যক্তি বলে দিয়েছে, তারা উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন যখনই তোমরা ফেস করবে তখন তোমরা কি করবে, কিচ্ছু না কথা বলে একটা সোজা লাইন ড্র করে নেবে, ঠিক আছে? যেহেতু উত্তর দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে? এখানে কিন্তু বৃত্তাকার টেবিলের কথা বলেনি কো, ঠিক আছে? কটা পার্সেন্ট বলেছে না, 7জন। তাহলে 1জন 2জন হয়ে গেছে, 3 4 5 6 আর একে 7জন পার্সেন্টের প্লেসগুলোকে তো আমি ঠিকঠাক করে নিলাম। এরপরে এই ধরনের প্রশ্ন তোমরা যখনই দেখবে তখন তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, ঠিক আছে? এরপরে বাম দিকে বললে বাম দিকে বসাবো, ডান দিকে বললে ডান দিকে বসাবো, ঠিক আছে? ভালো করে দেখবে, প্রশ্নটা একবার ভালো করে বুঝে নাও, আশা করছি আর তোমাদের প্রবলেম হবে না। প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। জি এর বাম দিকে শুধুমাত্র 2জন বসেছে। দেখো, জি এর বাম দিকে শুধুমাত্র 2জন মানে জিকে এখানে বসতে হবে, তারপরে কিন্তু এরা 2জন বসছে, কিন্তু আর কেউ বসবে না। জি এর বাম দিকে শুধুমাত্র 2জন, কথার মানেই হচ্ছে এটা, ঠিক আছে? আর কিন্তু কেউ বসবে না। তারপরে দেখো, জি এবং এক্স এর মাঝে শুধুমাত্র 3জন, তাহলে জি আর এক্স এর মাঝে 1জন 2জন 3জনকে পর বাদ দিয়ে কিন্তু এক্স, তাহলে জি আর এক্স এর মাঝে শুধুমাত্র 3জন বসেছে। তারপরে এখানটা পড়বে দেখো, এক্স এবং জেড এর মাঝে শুধুমাত্র 1জন বসেছে, এক্স এবং জেড এর মাঝে শুধুমাত্র 1জন। তাহলে যদি আমি এখানে জেডকে করি তাহলে দেখো এক্স আর জেড এর মাঝখানে দেখো একটা ঘর ফাঁকা আছে, 1জন কে বসেছে এখন জানি না। তারপরে দেখো ই বসেছে এইচ এর ঠিক বাম পাশে, কে না ই বসেছে, ই বসেছে এইচ এর ঠিক বাম পাশে, বাম পাশ মানে এই সাইডটা দেখো লিখে দিয়েছি। তাহলে দেখো কোথায় দুটো জায়গা আমার ফাঁকা আছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, দুটো জায়গা পরপর ফাঁকা থাকতে হবে, কেননা এইচ এবং ই যাতে পাশাপাশি বসে। দেখো যদি আমি এইচকে এখানে লিখি তাহলে এইচের বাম দিক এটা, তাহলে ইকে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? দেখো এখানে আমি 5টা ঘরকে আমি ফুলফিল করতে পেরেছি এই পর্যন্ত পড়ে, আর বাকি রয়েছে 2টো ঘর। দেখো কি বলেছে, এক্সের ঠিক পাশে ওয়াই বসেনি, এক্সের ঠিক পাশে ওয়াই যদি না বসে তাহলে এখানে কে বসবে, ওয়াই বসবে। আচ্ছা, তারপরে কিন্তু আর একজন পার্সন আছে, সেটা এখানে প্রশ্নে বলার দরকারই নেই বা বলেওনি। এখানে এখানে বলেছে এফ এর ডান দিকে কতজন আছে। দেখো এখানে আমার 7টা পার্সেন্ট বলেছিল, কিন্তু আমি 6টাকে আইডেন্টিফাই করে বসাতে পারলাম। তাহলে এখানে যে লেটারটা মিসিং আছে সে লেটারটা কে না, দেখো কি হবে, এফ। দেখো এফটা আমার এখানে বসে যাচ্ছে, এফ লেটারটা দেখো মানে এই যে 7টা পার্সেন্টের মধ্যে কোথাও বসেনি, এটা শুধু মিসিং ছিল। তাহলে যে জায়গাটাতে ফাঁকা থাকছে সেখানে কিন্তু আমি এফকে বসিয়ে দিয়েছি। এরপরে প্রশ্নে বলেছে এফ এর ডান দিকে কতজন বসেছে, শুধুমাত্র দেখো এক্স বসেছে। এখানে প্রশ্নে বলেছে কতজন পার্সেন্ট বসেছে, এখানে কি বলবে, 1জন পার্সেন্ট বসেছে। এক কোথায় আছে, অপশন বিতে। এক কোথায় আছে না, অপশন বিতে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে যদি প্রশ্নে থাকতো যে এফ এর ডান পাশে কোন লেটারটা বসে আছে, তখন তোমাকে বলতে হতো এক্স বসে আছে, ঠিক আছে? চলো এবারে অ্যান্সারটাকে দেখে নিই। অ্যান্সার দেখতে পাচ্ছ 1 দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কিন্তু সবই এক একটা রেলের অ্যান্সার। চলো নেক্সট, ডাইরেকশন টেস্টের একটা খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, প্রশ্নগুলোকে ভালো করে পড়বো। তোমাদেরকে বারবার একই কথা বলছি, এগুলো কিন্তু শর্টকাট প্রসেস থাকে, ঠিক আছে? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থভাবে এরকমভাবে তুমি করতে পারো, কিন্তু আমি শর্টকাট প্রসেসে যাব না, তোমাদেরকে আগে বেসিক জিনিসটা কিভাবে করা হয় সেটাকে আমি সহজভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি। দেখো কি বলেছে, দেখো সুরজ এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে। আচ্ছা, এইখানটাতে তোমরা একটু মাথায় রাখবে, এখানে উত্তর দিকে সব সময় কিন্তু বলে দেবে না। যখন তোমাকে উত্তর দিকে যেতে বলবে তখন তুমি উত্তর দিকে যাবে, যখন পূর্ব দিকে যেতে বলবে তখন পূর্ব দিকে যাবে, পশ্চিম দিক বলে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক বলে দক্ষিণ দিকে যেতে হবে। তোমাকে কিন্তু ফার্স্টেই যে আমি করাচ্ছি মানে চোখ বন্ধ করে উত্তর দিক না থেকে যদি দক্ষিণ দিক থাকে আমি উত্তর দিকে করে দেবো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? প্রশ্নটা দেখো খুব সহজেই তোমরা সলভ করতে পারবে। দেখো আমি ছোট্ট পাড়া এই জায়গাটার মধ্যেই সলভ করে দেবো। এখন কি বলেছে দেখো, এ বিন্দু থেকে স্টার্ট করছে, এ বিন্দু থেকে স্টার্ট করছে উত্তর দিক। উত্তর দিক মানে কি জানি, এটা জানি আমরা নর্থ, নিচেটা জানি সাউথ, এটা জানি ইস্ট এবং এই সাইডে জানি ওয়েস্ট।
ঠিক আছে, তাহলে নর্থ মানে কি জানি উত্তর দিক, তাহলে উত্তর দিক মানে ওপর সাইড দিয়ে যেতে হবে। কত কিলোমিটার যাচ্ছে না তোমার 6 কিলোমিটার যাচ্ছে। কত কিলোমিটার যাচ্ছে? 6 কিমি যাচ্ছে। ঠিক আছে, তারপরে তিনি একটা ডান দিকে বাঁক নেন এবং 5 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, তুমি যদি নর্থের দিকে যাও তাহলে তোমার তোমার ডাইরেকশনটাকে তুমি সবসময় ধরবে। ঠিক আছে, নর্থে গেলে তোমার ডান হাতটাই হবে তোমার ডান দিক। ঠিক আছে, চলো তাহলে এই সাইড দিয়ে আমার কত কিলোমিটার যাচ্ছে না 5 কিমি যাচ্ছে। 5 কিলোমিটার যাচ্ছে, সে একটা ডান দিকে টার্ন নিচ্ছে। কোথাও কোথাও প্রশ্নে থাকবে বাম দিকে টার্ন। ঠিক আছে, তো এগুলোকে কিন্তু একটু তোমরা ভালো করে লক্ষ্য করবে। তারপর দেখো, তারপর ডান দিকে আবার বাঁক নেন এবং 9 কিলোমিটার যাচ্ছে। তারপরে যদি আমি ইস্টের দিকে মুখ করে থাকি, আমার ডান দিক কোন সাইডটা হবে না সাউথটা হবে আমার ডান দিক। ঠিক আছে, তাহলে সাউথে আমি কত কিলোমিটার যাচ্ছি? চলো যাচ্ছি 9 কিলোমিটার বলেছে, যেহেতু আমরা 9 কিলোমিটার লিখে নিচ্ছি। ঠিক আছে, 9 কিমি। তারপর তিনি আবার ডান দিকে বাঁক নিচ্ছেন এবং 11 কিলোমিটার গাড়ি চালাচ্ছেন। তারপর তিনি ডান দিকে বাঁক নিচ্ছেন, এই জায়গাটা দেখো, ডান দিকে বাঁক নিচ্ছেন এবং 11 কিলোমিটার গাড়ি চালাচ্ছেন। ঠিক আছে, ডান দিক মানে কি, তুমি যদি সাউথের দিকে মুখ করে থাকো তোমার ডান দিক হচ্ছে না ওয়েস্ট। ঠিক আছে, পশ্চিম দিকটা হচ্ছে তোমার ডান দিক। তাহলে এই সাইড দিয়ে কত কিলোমিটার যাচ্ছে না 11 কিলোমিটার সে গাড়ি চালাচ্ছে। এখন সে এদিকে মুখ করে আছে। বুঝতে পারছো? ধরে ধরে করাবো, ধরে ধরে করাবো। দেখো একটা প্রশ্ন তোমাদের বাদ যাবে না, এটুকু আমি কথা দিচ্ছি। ঠিক আছে, তারপর দেখো তিনি সর্বশেষে ডান দিকে বাঁক নেন এবং 3 কিলোমিটার গাড়ি চালান এবং পি বিন্দুতে পৌঁছাচ্ছেন। আচ্ছা, তারপরে কি বলেছে? সর্বশেষ ডান দিকে বাঁক নেন এবং 3 কিলোমিটার। আচ্ছা, আমি যদি পশ্চিম দিকে মুখ করে থাকি, পশ্চিম দিকে যদি মুখ করে থাকি তাহলে আমার ডান দিক কোন সাইডটা হবে না আমার উত্তর দিকটা হবে আমার ডান দিক। তাহলে উত্তর দিকে আমি কত কিলোমিটার যাচ্ছি না 3 কিলোমিটার বলেছে, 3 কিলোমিটার যাচ্ছি এবং কোথায় পৌঁছাচ্ছি না এটা পি বিন্দুতে পৌঁছে গেছি। ব্যাস, এই পর্যন্ত আমাকে ডাইরেকশন যে ধার দিয়ে যেতে বলেছে আমি সে ধার দিয়ে গেছি। এরপরে দেখো কি বলেছে, আবার বিন্দু এতে পৌঁছানোর জন্য তাকে কত দূর, কোন দিকে এবং সর্বনিম্ন কতটা পথ তাকে যেতে হবে, এটাই বলেছে। দেখো কি বলেছে যে এই পি বিন্দু থেকে আবার তাকে এই এ বিন্দুতে পৌঁছাতে গেলে তাকে কোন দিকে যেতে হচ্ছে। তোমরা একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, আমি নিচে ধার দিয়ে এসেছি কতটা 9 কিলোমিটার, উপর ধার দিয়ে গেছিলাম কতটা 6 কিলোমিটার। দেখো এই ধার দিয়ে কতটা আবার উপর দিয়ে উঠতে হয়েছে না 3 কিলোমিটার। তাহলে এই দুটো তো সেম চলে গেছে, মানে 9 থেকে 9 যদি বিয়োগ করা হয় তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে এই জায়গাটাতে 0 পজিশনে দাঁড়িয়ে আছি। তাহলে তাকে যেতে হবে কোন দিক, এই সাইডটা কোন দিকে যেতে হচ্ছে না এই সাইডটা যেতে হচ্ছে। কালারটা একবার চেঞ্জ করে নিয়ে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই সাইডটা তাকে কোন দিকে যেতে হচ্ছে না তাকে যেতে হচ্ছে দেখো ইস্টে যেতে হচ্ছে। ইস্ট মানে কি জানি আমরা? ইস্ট মানে জানি আমরা পূর্ব দিক। তাহলে পূর্ব দিক তো হয়ে যাচ্ছে আমার এখানে, পশ্চিমটা হবেই না। তাহলে অপশন 2 এবং 3টা আমার এখানে হচ্ছে না, হয় 1 হবে না হলে 4 হবে। এরপরে তাকে কত কিলোমিটার যেতে হবে সেটা কিভাবে নির্ণয় করব? দেখো এই সাইড দিয়ে আমরা কি করেছি 5 কিলোমিটার এই ধার দিয়ে এসেছিলাম এবং এই ধার দিয়ে আমি একটা কথা ভালো করে দেখো, এই ধার দিয়ে গেছি 5 কিলোমিটার এবং এই সাইড দিয়ে এসেছি 11 কিলোমিটার। তাহলে আমাকে কি করতে হবে না 11 থেকে তো 5 বাদ দিয়ে দিতে হবে। এক সাইড দিয়ে গেছি কত কিলোমিটার না 11 কিলোমিটার এবং আর এক সাইড দিয়ে গেছি 5 কিলোমিটার, দুটোই বিপরীত দিক, তাহলে তো একটা মাইনাস হবে। তাহলে 11 থেকে যদি 5কে বাদ দিয়ে হয় তাহলে কত হচ্ছে হচ্ছে আমার 6। তাহলে আমি এখানে অ্যান্সার বলতে পারি 6 কিমি পূর্ব। কোথায় আছে না অপশন এতে আছে। তাহলে আমরা অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি দেখতে পাচ্ছ। দেখো এই প্রশ্নগুলো এইভাবে করবে তোমরা, স্পিড এমনিই বেড়ে যাবে। আর নর্থ সাউথ করলে না যদি তোমার আবার ফিরে তোমাকে আবার কোন দিকে যেতে হচ্ছে না আবার পি বিন্দু থেকে এ বিন্দুতে যেতে হচ্ছে, তখন কিন্তু তোমরা গন্ডগোল করে ফেলাও। সেই জন্য আমি বলবো যে প্রশ্ন যেটা করে আসবে মানে 1 নাম্বার তোমার সিলেকশনের জন্য প্রচুর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। ঠিক আছে, সেই জন্য আমি বলবো তোমরা ডাইরেকশন করে করে করো, যখন প্র্যাকটিস হয়ে যাবে তুমি বেসটাকে কমপ্লিট করে ফেলাবে, তারপর তুমি নিজেই করতে পারবে। অ্যান্সারটা দেখে নিই, রেল অ্যান্সার দিয়েছি দেখো পূর্বে 6 কিমি। চলো নেক্সট কি বলেছে, প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মন দিয়ে পড়ুন। মন দিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই, এটাকে একদম পড়বো না। এখানে যেটা বলেছে যে তোমার মনে হতেই পারে যে এই মানে বিবৃতিটা কিভাবে সঠিক নাও হতে পারে, এর সাথে কিন্তু কোনো মিল নেই। তা সত্ত্বেও তোমাকে মিল না থাকা সত্ত্বেও তোমাকে সেটাকে
মানে ভেবে নিতে হবে যে এই বিবৃতিটাই আমার সত্য, এভাবেই দেওয়া আছে, ঠিক আছে, এভাবে করতে বলেছে, এখানে ইনস্ট্রাকশন এটাই দেওয়া আছে। তাহলে আমাকে বিবৃতি পড়তে হবে এবং সিদ্ধান্ত পড়তে হবে এবং অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দিতে হবে। দেখো বিবৃতি পড়বো এবং ডায়াগ্রাম করব। সব শার্ট হলো জিন্স, প্রত্যেকটা শার্ট, আচ্ছা প্রত্যেকটা শার্ট কি না আমার জিন্স, এটা কি না জিন্স, ঠিক আছে, ভালো করে দেখবে, ভালো করে দেখবে, একটা প্রশ্ন তোমাদের ভুল হবে না। তাহলে আমি ফার্স্ট বিবৃতিটা পড়লাম এবং ডায়াগ্রামটা আঁকলাম। কোনো টাই ঘড়ি নয়, আচ্ছা কোনো টাই ঘড়ি নয়, জিন্স আর শার্টের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই এখানে। তাহলে আমি এইটাকে স্কিপ করে যাচ্ছি এই লাইনটা, তার পরের লাইনটাকে পড়ে কি কিছু সুরাহা পাবো দেখি। সব জিন্স হচ্ছে টাই, আচ্ছা দেখো এখানেও একটা টাইয়ের সাথে আমি দেখো এই সেকেন্ড লাইনেও টাইয়ের একটা সম্পর্ক পাচ্ছি, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখো, সব জিন্স হচ্ছে আমার টাই, তাহলে প্রত্যেকটা জিন্সই কিন্তু আমার টাই, মানে আমার টাইয়ের সার্কেলটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে বলছি টাই, টাই। আর এখানে বলছে কোনো টাই ঘড়ি নয়, তাহলে টাইয়ের সাথে তো ঘড়ির কোনো সম্পর্ক নেই, মানে এটাকে ঘড়ি বলছি। এই পর্যন্ত বুঝতে কারো কি প্রবলেম হচ্ছে? আশা করছি হবে না। দেখো কি বলেছে, বলেছে প্রত্যেকটা শার্ট হচ্ছে আমার জিন্স এবং প্রত্যেকটা জিন্সই হচ্ছে আমার টাই। আবার বলেছে কোনো টাই আমার ঘড়ি নয়, তাহলে টাইয়ের সাথে ঘড়ির আমার কোনো ধরনের সম্পর্ক থাকছে না। ব্যাস ডায়াগ্রাম আমি একদম ভালোভাবে কমপ্লিট করে ফেলেছি। এরপরে সিদ্ধান্ততে কি বলেছে দেখো, সব শার্ট হলো টাই, প্রত্যেকটা শার্টই কি হলো আমার টাই, হ্যাঁ প্রত্যেকটা শার্টই কিন্তু আমার টাই। যদি বলতো যে প্রত্যেকটা টাই কিন্তু আমার শার্ট, না কিছু টাই হচ্ছে আমার শার্ট, কেননা টাইয়ের ভিতর আমার জিন্সও অবস্থান করছে এবং শার্টও অবস্থান করছে, সেই জন্য আমি বলতে পারি না যে প্রত্যেকটা টাই কিন্তু আমার শার্ট। কিন্তু আমি এভাবেও বলতে পারি যে প্রত্যেকটা শার্ট মানে যে ছোটোটা আছে, যদি আমি একটা বড় পাত্রের মধ্যে দুটো জিনিসকে রাখি, একটা পেন রাখি আর একটা পেন্সিল রাখি, তাহলে বড় পাত্রটার মধ্যে কিন্তু কিছু পরিমাণ অংশ আমার পেন আছে এবং কিছু পরিমাণ অংশ আমার পেন্সিল আছে, এভাবে কিন্তু আমি বলতে পারি। কিন্তু কোনোভাবেই বলতে পারি না যে ওই বড় পাত্রটা, সব বড় পাত্রটাই কিন্তু আমার পেন্সিল, বলতে পারি না, ঠিক আছে। এই কনসেপ্টটাকে একটু মাথায় রেখো। তাহলে দেখো সব শার্ট হচ্ছে টাই, হ্যাঁ প্রত্যেকটা শার্টই কিন্তু টাই, তাহলে অপশন এ বা সিদ্ধান্ত এটা আমার সঠিক, বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোনো জিন্স ঘড়ি নয়, আরে ভাই জিন্সের সাথে তো ঘড়ির কোনো সম্পর্ক থাকবে না, যেহেতু টাইয়ের ভেতরে আমার জিন্স আছে এবং শার্ট আছে। এবং যদি বলে যে বড় সার্কেলটা, মানে যে আমি বললাম না যে একটা বড় পাত্রের মধ্যে যদি আমি একটা পেন আর পেন্সিলকে রেখে দিই এবং বলি যে বড় পাত্রের সাথে আমার আর একটা ছোট পাত্রের কোনো সম্পর্ক নেই, তাহলে কিন্তু পেন বা পেন্সিলের সাথেও কিন্তু আমার সেই ছোটো পাত্রের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এখানে আমি বলতে পারি যে কোনো জিন্স ঘড়ি নয়, এটাও আমার সঠিক। তাহলে কোথায় আছে দেখো, দুটো অপশানই সঠিক, সিদ্ধান্ত 1 এবং 2 উভয়ই অনুসরণ করে, দেখো অপশান 2-এতে আছে দেখো, ঠিক আছে। তাহলে অপশান 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে রেল কি অ্যান্সার দিয়েছে দেখে নাও, 100% অপশান 2। চলো নেক্সট কি বলেছে, এ ধরনের প্রশ্ন দেখবে তা তোমরা চুটকি মেরে করে ফেলাবে। প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে থাকো, আশা করছি এই প্রশ্নগুলো সলভ করার পরে তোমাদের কোনো ধরনের ডাউট থাকবে না। এইটাকে পড়বো না ভাই, বারবার বলছি এগুলোকে পড়বে না, এগুলোকে পড়ে মানে তোমাদের টাইম ওয়েস্ট করা, ঠিক আছে, একদম বলবো। তোমরা জাস্ট প্রশ্নে চলে আসবে এবং সহজেই তোমরা কিভাবে সলভ করবে, জাস্ট আমি যেভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করছি তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের লাইফে, এক্সাম সেন্টারে গিয়ে দেখবে তোমরা সুনিশ্চিত ভালো ফল পাবে। কি বলেছে দেখো, এল এর একটা লেটারকে ছেড়ে দিয়ে তার পরেরটার সম্পর্কে ধরবো। এল এর কে কে হচ্ছে মাইনাস, মানে বলে দিচ্ছে বাবা। তাহলে দেখো এল এর বাবা হচ্ছে কে, কারণ না এল এর বাবা হচ্ছে কে, মানে এক স্তর ওপরে, তাই তো বাবা কে। তারপরে কি বলেছে, জে এর মাইনাস, মানে কি বলে দিয়েছে হ্যাঁ দুটোই মাইনাস বলেছে, তাই তো। আচ্ছা তারপর দেখো জে এর, তাহলে জেটাকে ধরবো, জে এর এল কে হচ্ছে না, জে এর এল হচ্ছে বাবা, কার বাবা না জে এর এল। আচ্ছা তাহলে এখানে এক স্তর নিচে, তাহলে জে এর বাবাও কিন্তু এল, বুঝতে পেরেছো। প্রশ্নগুলো দেখো ধরে ধরে করাবো, একটা প্রশ্ন তোমাদের ভুল হবে না। কি বললাম আরেকবার দেখো, এল এর বাবা মাইনাস মানে কে বলে দিয়েছে, আচ্ছা তাহলে এল এর বাবা মানে এক স্তর উপরে, আবার বলেছে জে এর বাবা এল, মানে জে এর থেকে আবার এক স্তর উপরে এল চলে যাচ্ছে, বুঝতে পেরেছো, ব্যাস। তারপরে দেখো পি এর
পি এর গণিত মানে কি বলে দিচ্ছে, গণিত মানে বলে দিচ্ছে বোন, কার না পি এর বোন হচ্ছে জে, তাহলে জে হচ্ছে বোন কার না পি এর, এরা দুজন সেম স্তরে থাকবে, যেটা তাহলে বোন, পিটা এখন কি লিঙ্গ আইডেন্টিফাই করতে পারিনি গো। তারপর দেখো টি এর স্টার মার্ক দিয়েছে, টি এর স্ত্রী, স্টার মার্ক মানে হচ্ছে স্ত্রী, কার স্ত্রী না টি এর স্ত্রী হচ্ছে পি, তাহলে পিটা হয়ে যাচ্ছে স্ত্রী কার না টি এর, তাহলে টি হচ্ছে স্বামী এবং পি হচ্ছে স্ত্রী, তাহলে এরা দুজন একে অপর হচ্ছে স্বামী স্ত্রী। ডায়াগ্রাম তো ঠিকঠাকভাবে করতে পেরেছি। এরপরে প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে যে জে এর সঙ্গে কে কিভাবে সম্পর্কিত, তাহলে জে এর সঙ্গে কে কিভাবে সম্পর্ক, দেখো জে এর বাবা হচ্ছে এল এবং এল এর বাবা হচ্ছে কে, তাহলে জে এর বাবার বাবা কোথায় আছে, দেখো বাবার বাবা অপশন আছে, দেখো আমার অপশন 3-এ, তাহলে অপশন 3 আমার 100% সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশন 3 দেখে নিই। এবারে রেল কি অ্যান্সার দিয়েছে, অপশন 3 দিয়েছে। ঠিক আছে, ভয়ের কিছু কারণ নেই, যেভাবে করাবো তোমরা করতে থাকো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সঠিক হবে। দেখো আর একটা ব্লাড রিলেশন দিয়েছে, যারা এটা পারবে HW করবে, আর না পারলে তো আমি করিয়ে দেবো। ঠিক আছে, অনেস্টভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কি বলেছে দেখো, এখানেই সলভ করবো। ঠিক আছে, এই জাস্ট অল্পের মধ্যেই সলভ করে দেবো, এইটুকুনের মধ্যে সলভ হয়ে যাবে। ঠিক আছে, চাপ নিও না। কি বলেছে দেখো, আমাকে বলেছে যে অনুপাতের একটা চিহ্ন দিয়েছে, কার সাপেক্ষে ধরবো, বলেছি কি যে এইটাকে একদম পড়বো না। ঠিক আছে, না পড়ে বিভিন্ন টাইপের প্রশ্ন তোমরা দাও, এভাবে কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখো সেম এই ফরম্যাটের প্রশ্নগুলো রেল খুব পছন্দ করছে, এই ফরম্যাটে দেখো এইভাবে হামেশাই উড়ে যাবে। ঠিক আছে, চলো একটা লেটার ছেড়ে দেবো, তার পরের সম্পর্কে ধরবো। এ এর এম কে হচ্ছে অনুপাতের চিহ্ন মানে বলে দিচ্ছে ছেলে, কার ছেলে না এ এর ছেলে হচ্ছে এম, এ এর ছেলে হচ্ছে এম, এম হচ্ছে ছেলে। ঠিক আছে, ব্যাস। তারপরে দেখো কি বলেছে, সমান দিয়েছে আর এর সমান মানে কি বলে দিচ্ছে, সমান মানে বলে দিচ্ছে স্ত্রী, কার স্ত্রী না আর এর স্ত্রী হচ্ছে এ, তাহলে আর এর স্ত্রী হচ্ছে এ হচ্ছে স্ত্রী, আর হচ্ছে স্বামী, এরা দুজন একে অপর হচ্ছে স্বামী স্ত্রী। ঠিক আছে, তারপরে কি বলেছে, স্টার মার্ক দিয়েছে, কে এর সম্পর্কে আর কে ধরবো, তাহলে স্টার মার্ক মনে বলে দিচ্ছে ভাই, কার ভাই না কে এর ভাই হচ্ছে আর, তাহলে কে এর ভাই হচ্ছে আর। ক্লিয়ার, ব্যাস। তারপরে আর একটা আছে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে ই এর কে কে কোয়েশ্চেন মার্ক মানে বাবা, কার বাবা না ই এর বাবা হচ্ছে কে, তাহলে কেটা বাবা, এটা হচ্ছে সন্তান। ঠিক আছে, এখন কি লিঙ্গ এটা সেটা এখন জানতে পারিনি। ঠিক আছে, এটা পুরুষ হতে পারে স্ত্রী হতে পারে, অপশনে যেভাবে থাকবে সেভাবে কিন্তু আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছো কি বললাম, ই এর বাবা কে, তাহলে এক্স তো নিচে ছেলে চলে যাচ্ছে, তাহলে ই এর বাবা কে হয়ে যাচ্ছে। দেখো আমার এই ফরম্যাটটা আমার ফুল রেডি হয়ে গেছে, জাস্ট এইটুকুনি জায়গার মধ্যে। এরপরে প্রশ্নে কি জানতে চেয়েছে, প্রশ্নে জানতে চেয়েছে এম কিভাবে ই এর সঙ্গে সম্পর্কিত, তাহলে এম কিভাবে ই এর সাথে সম্পর্কিত, অপশানে যাবে না, অপশানে যাওয়া দরকার নেই। দেখো কি বলেছে, এরা দুজন স্বামী স্ত্রী এবং এটা হচ্ছে এর ভাই, তাহলে আমি বলতে পারি এম এর বাবার ভাইয়ের ছেলে বা মেয়ে, যেটাই থাকবে সেটাই করব। দেখো কোথায় আছে, এম এর বাবার বোনের বোন না বাবার মায়ের ছেলে না বাবার ছেলের না বাবার ভাইয়ের ছেলে। দেখো অপশন 4-এ যদি আসো, তাহলে এখানে অপশন দিয়েছে বাবার ভাইয়ের ছেলে, তাহলে এম এর বাবাকে না আর এবং তার ভাই হচ্ছে কে এবং তার ছেলে হচ্ছে ই। এখানে যদি বলতো যে এম এর বাবার ভাইয়ের মেয়ে, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হয়ে যেত, তখন কিন্তু ছেলে থাকতো না, কেননা এটা কি লিঙ্গ সেটা আইডেন্টিফাই করতে পারিনি গো। তাহলে অপশন ডি বা 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার তোমরা অ্যান্সারটাকে দেখে নাও। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এভাবে প্রশ্নগুলো তোমরা সলভ করতে থাকো, একটা প্রশ্ন তোমাদের ভুল হবে না। চলো নেক্সট দেখে নিই। এটা একটা ভেন ডায়াগ্রাম দিয়েছে, বিবৃতি এবং সিদ্ধান্ত ডায়াগ্রাম করে করে করবো, একটা প্রশ্ন তোমাদের ভুল হবে না, বারবার বলছি। ঠিক আছে, এটাকে পড়বো না, মন দিয়ে পড়বো না, বিবৃতি পড়বো এবং সিদ্ধান্ত ফরম্যাটের সিদ্ধান্ত পড়বো এবং অ্যান্সার দেখবো এদের সাথে কি মিল আছে কি নেই, তারপর অ্যান্সার দিয়ে দেবো। কি বলেছে, কিছু নাশপাতি হলো মোমবাতি। ঠিক আছে, কিছু নাশপাতি, এটা হচ্ছে নাশপাতি, কিছু হচ্ছে মোমবাতি। ঠিক আছে, কিছু নাশপাতি হচ্ছে আমার মোমবাতি, ভালো করে দেখবে। ঠিক আছে, তারপরেরটা কি বলেছে, সব ফেনা হলো মোমবাতি, প্রত্যেকটা ফেনাই হচ্ছে মোমবাতি। তাহলে আমি এটাকে এভাবেও আঁকতে পারি
যে এটা হচ্ছে নাশপাতি আর এটা হচ্ছে আমার মোমবাতি, বা এইখানে একটাকে বলতে পারি এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার না ফেনা, বা এভাবেও করতে পারি ফেনা। কিন্তু এভাবে কিন্তু আমার বলে দেয়নি যে কিছু ফেনার সাথে আমার নাশপাতির সম্পর্ক আছে, ঠিক আছে। সেহেতু আমি এভাবে এই ফরম্যাটটাকে রেডি করব না। যাদের মনে এই ফরম্যাটটা চলছে তারা কিন্তু একদম এটাকে মুছে ফেলো, যে এভাবে কিন্তু করলে আমার অ্যান্সারটা ভুল আসবে, ঠিক আছে। আমরা কি করব, যেহেতু ক্লিয়ার বলেনি কিন্তু এটা ক্লিয়ার বলেছি যে প্রত্যেকটা মানে মোমবাতির ভেতরেই কিন্তু আমার ফেনাটা আছে, ঠিক আছে। ব্যাস, এরপরে সিদ্ধান্ততে আসি। দেখো কিছু নাশপাতি হচ্ছে ফেনা, একদম না, কারণ নাশপাতির সাথে ফেনার কিন্তু এখানে কোনো ধরনের সম্পর্ক বলেনি কো। তারপরে কি বলছে, সব মোমবাতি হলো ফেনা, প্রত্যেকটা মোমবাতি কি ফেনা। দেখো ঠিক আগের যে প্রশ্ন একটা বোঝালাম তোমাদেরকে, একটা বড় পাত্রের সাথে পেন্সিল আর তোমার পেনের মধ্যে বোঝালাম, সেম একই ফরম্যাটটা এখানে ইউজ করবে। দেখবে এখানে বুঝতে পেরে যাবে যে একটা বড় পাত্রের মধ্যে যদি দুটো ছোট জিনিস থাকে, বড় পাত্রটা সবটাই কিন্তু একটা ছোট পাত্রের মধ্যে থাকবে না। একটা বড় পাত্রের মধ্যে কিছু পরিমাণ থাকছে এ এবং কিছু পরিমাণ থাকছে বি, এই সি পরিমাণ জায়গার মধ্যে, ঠিক আছে। কিছু পরিমাণ থাকছে এ এবং কিছু পরিমাণ থাকছে বি। তাহলে আমি এখানে বলতে পারি সব মোমবাতি কোনোদিনই আমার ফেনা হতে পারে না, প্রত্যেকটা ফেনাই কিন্তু আমার মোমবাতি। তাহলে এটাও আমার অপশানটা ভুল আছে। তাহলে সিদ্ধান্ত 1 বা 2 কোনোটিই আমার অনুসরণ করছে না। চলো দেখে নিই এবার অ্যান্সার। দেখো ঠিক আছে, চলো নেক্সট আর একটা প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নটি নিচের প্রদত্ত 5টি 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে করা হয়েছে। আচ্ছা কি বলেছে, 5টা 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে করা হয়েছে। এখানে কিন্তু আগে যে ধরনের প্রশ্ন ছিল যে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আমার এক অঙ্কের, সেটা বলে দেয়নি গো, ঠিক আছে। বলেছে 3টে করে সংখ্যা নিয়ে একটা গ্রুপ করা হয়েছে, এবং এরা উদাহরণও দিয়ে দিয়েছে যে যদি তোমার বলে দেয় যে 697, এই 697-এর 6টা হচ্ছে প্রথম অঙ্ক, এটা হচ্ছে প্রথম অঙ্ক, 9টা হচ্ছে দ্বিতীয় অঙ্ক, আর 7টা হচ্ছে তৃতীয় অঙ্ক, ঠিক আছে। এভাবে কিন্তু এরা উদাহরণ সাপেক্ষে বলে দিয়েছে। আমাকে কিন্তু এভাবে মস্তানি করলে হবে না যে 2টা হচ্ছে এককের ঘরে, মানে এটা এককের সংখ্যা বা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, এভাবে কিন্তু করব না। প্রশ্নে যেহেতু আমাকে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনটা প্রথম অঙ্ক, কোনটা দ্বিতীয় অঙ্ক, কোনটা তৃতীয় অঙ্ক, সে ফরম্যাটেই কিন্তু আমি করব, ঠিক আছে। চলো দেখি কি বলেছে প্রশ্নে। প্রশ্ন চলে এসছে এখান থেকে, বৃহত্তম সংখ্যার তৃতীয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে যোগ করলে ফলাফল কত হবে। আচ্ছা ভালো করে দেখো, এখানে বলছে বৃহত্তম সংখ্যার তৃতীয় অঙ্ক। আচ্ছা বৃহত্তম সংখ্যার তৃতীয় অঙ্ক কোনটা, না আমাকে দেখো বলেই দিয়েছে এটা হচ্ছে কি আমার ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। দেখো 482টা কি এখানে আমি বৃহত্তম সংখ্যা পেয়ে যাচ্ছে। আর ক্ষুদ্রতম কোনটা পাচ্ছি, না দেখো 254 সব থেকে ছোট, আর 482 হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে আমি দেখো লিখে করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 482 এবং কত বলেছে 254। আচ্ছা প্রথম, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, ঠিক আছে। এরপর দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। বলেছে যে বৃহত্তম সংখ্যার তৃতীয় অঙ্ক কোনটা হচ্ছে, না 2 হচ্ছে, এবং ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয় অঙ্ক কত হচ্ছে, দ্বিতীয় অঙ্ক হচ্ছে 5। তাহলে এদের যোগফল কত হবে, না 5 + 2 = 7। 7 কোথায় আছে দেখো অপশানে 2, অপশান 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এভাবে প্রশ্নগুলো করবে, একটা প্রশ্ন তোমাদের ভুল হবে না। চলো অ্যান্সার দেখে নিই 7। নেক্সট কি বলে দিয়েছে, একটা কোডিংয়ের প্রশ্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিচ্ছু নেই প্রশ্নগুলোতে, দেখো কিচ্ছু পড়বো না, যেগুলো বলেছে লিখে করব, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। KIND এর কোড কি বলেছে, যে কোডটা বলবে সেটা আমি ঠিক এর পাশে লিখে নেব। তারপরে কি বলেছে SAND, ঠিক আছে, এর কোডটাকে ঠিক এর পাশে লিখে নেব 9658, এবং তারপরে একটা বলে দিচ্ছে CK সমান বলে দিচ্ছে 7932। আচ্ছা এর তো আমি লিখে নিয়েছি, কিন্তু প্রশ্নে বলতে চেয়েছে যে এর কোডটা কি হবে। এর কোড একটা লেটারের যদি কোড দেয়, সেক্ষেত্রে আমি নিয়ম কি বলেছিলাম, যারা আমার ক্লাস দেখো তারা এগুলো আরামসে উড়িয়ে দেবে, ঠিক আছে। আমাকে প্রশ্নে বলেছে সমান কত হবে, সেটাই আমার জানতে চেয়েছে। এখানে সিঙ্গেল একটা লেটার দিয়ে দিয়েছে এবং সিঙ্গেল আমাকে একটা নাম্বার বের করতে হবে।
কি করব, ফার্স্ট আমার করণীয় হচ্ছে এই দুটোর সাথে কম্পেয়ার করে দেখবো যে কী মিল আছে। দেখো এই দুটোর মধ্যে দেখো এন মিল আছে, এন মিল আছে, ডি আছে, ডি আছে, আর কিছু মিল আছে না, নেই। এখানের মধ্যে দেখবো নাম্বার কী কী মিল আছে, 8 আছে, 8 আছে, 6 আছে, 6 আছে। কার কি কোড সে কোডে এখন আমি যাচ্ছি না, আমাকে প্রশ্নে যেটা জানতে চাইছে ঠিক সেভাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপরে কি দেখবো, এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখবো। ঠিক আছে, কী কী মিল আছে দেখো, এস দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, আর কিছু এখন দেখতে পাচ্ছি, আচ্ছা এসটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে দুটোর মধ্যে 9 মিল আছে। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে এর কোড, দেখো এটা আমার এখানে পড়ে আছে, তাহলে এখানে দেখো একটা নাম্বার পড়ে আছে, তাহলে আমি ডিরেক্টভাবে বলতে পারি এর কোড সমান 5, এ সমান 5। কেউ কি বলবে যে এটা আমার ভুল হয়েছে? না, ভুল হয়নি, এগুলো সহজে করা যাবে। ঠিক আছে, কার কি কোড এসব জানার দরকার নেই, প্রশ্নের যেটুকু জানতে চেয়েছে সে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখি রেল কি অ্যান্সার দিয়েছে, দেখো 5 দিয়েছে। কীভাবে করলাম বুঝতে পেরেছো? জাস্ট দেখবো আর এগুলো মানে হাতে করে খেলার মতো প্রশ্ন। চলো নেক্সট আর একটা কী প্রশ্ন বলেছে দেখো, প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে। দেখো এটা একটা আমার নাম্বার সিরিজ দিয়েছে, কীভাবে করব, জাস্ট এদের ডিফারেন্স বের করবো আর করবো। দেখো 22-এর সাথে 32 মানে কত ডিফারেন্স গো, 10। 22-এর সাথে 10 যোগ করলে 32 হচ্ছে, 32-এর সাথে 11 যোগ করলে কত হচ্ছে, 43 হচ্ছে, 43-এর সাথে যদি 12 যোগ করি 55 হচ্ছে, 55-এর সাথে 13 যোগ করলে 68 হচ্ছে, তাহলে 68-এর সাথে যে 14 যদি যোগ করি তাহলে কিন্তু আমার অপশন অনুযায়ী অ্যান্সার চলে আসবে। দেখো এগুলো হচ্ছে রেলের কিন্তু একদম 2025 সালের যে তোমার আরপিএফ কনস্টেবল এক্সামটা হয়ে গেল তারই প্রশ্ন, এগুলো আমার নিজের বানানো নয়। ঠিক আছে, একটা শিফটের প্রশ্ন থেকে তোমাদেরকে তুলে দিচ্ছি। তা এই প্রশ্নগুলো দেখে মনে হবে যে খুবই সহজ, কিন্তু যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি কিন্তু প্রশ্নগুলো নামিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাহলে 68-র সাথে 14 যদি যোগ করি তাহলে কত হচ্ছে না 82। কোথায় আছে দেখো, অপশান বি আছে, অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান বি রেলও দিয়েছে সঠিক উত্তর, তাহলে তুমি কেন মানবে না। চলো একটা কথা বলি তোমাদেরকে, হ্যাঁ তোমাদের গ্রুপ ডিতে রিজনিং কত নাম্বার আসবে জানো? রিজনিংয়ের সিলেবাস তোমাদের জানা আছে যে রিজনিং কত নাম্বার আসবে না, গ্রুপ ডিতে রিজনিং আসবে তোমার 30 মার্কের রিজনিং আসবে। ঠিক আছে, তা 30টা নাম্বার কিন্তু গ্রুপ ডিতে একটা বিরাট বড় মানে রোল প্লে করবে। ঠিক আছে, যারা ভাববে যে রিজনিং তো সহজ জিনিস প্র্যাকটিস করবে না, সেই সকল ছাত্রদের উদ্দেশ্যে বলবো তোমরা 22 পাবে, তাতেই তোমরা স্যাটিসফাই। দারুণ পরীক্ষা হয়েছে, 22 তো করেছি। যারা সিলেকশন হয় তারা কত করে জানো তো, এই 30-এর মধ্যে 30ই করে আসে। ঠিক আছে, 30ই করে আসে। যদি বাই চান্স 30 না করে আসে তুমি দেখাবে যে না স্যার 30-এর মধ্যে 30 না করে 26-27 করেও চাকরি পেয়েছে। হ্যাঁ পায় না কেন, তারা ম্যাথসে আছে কত 25 আছে, 25-এর মধ্যে তারা 25ই করে আসে। বহু স্টুডেন্ট আছে বা 24 করে আসে। 1 নাম্বার 2 নাম্বার মানুষের মাত্রই ভুল হবে, তোমরা মেশিন নয় যে আমি বলবো যে 100% তোমরা সঠিক করে আসবে। ঠিক আছে, তা বলবো যে চেষ্টা করবে যে 30-এ 30 টার্গেট নেওয়া, 22 নয় কিন্তু। ঠিক আছে, তাহলে কিন্তু সিলেকশনের গন্ডগোল হবে। যে রিজনিংয়ে 30-এর মধ্যে 29, 28 পাবে সে ভালো স্কোর করে আসবে, আমি এটুকুনি কথা দিচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, তার সাথে লাইক করতেও ভুলবে না। চলো নেক্সট আরেকটা সেশন নিয়ে আসবো, তার আগে বলে রাখি আমার ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ সোমবার দিন এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময়। আমার সাথে যুক্ত হয়ে থাকো, আশা করছি তোমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। চলো বাই।